আমরা শুরু করি আমাদের আজকের টপিক ওপিওয়েড অ্যানালজেসিক্স। আমি একটা জিনিস আপনাদের সামনে প্রথমে হাজির করি, সেটা হচ্ছে এই যে আমরা যেসব অ্যানালজেসিক্স ওপিওয়েড অ্যানালজেসিক্স ব্যবহার করি সেগুলোর মধ্যে রয়েছে মরফিন, পেথিডিন, ফেন্টানিল, আমাদের দেশে রেমিফেন্টানিল এসে যাচ্ছে। তো এগুলো যদি আমরা পড়াশোনার দিক দিয়ে চিন্তা করি তাহলে গুরুত্বটা কেমন সেটা একটু বোঝানো দরকার। যেমন ধরেন, আমি যদি বলি যে আমরা দুটো বই তো ব্যবহার করি, মর্গান এবং স্মিথ। আমি একটু দেখতে চাইলাম যে এইসব বইয়ে এই চারটা ওপিওয়েডের উল্লেখ কেমন আছে। তো যদি সেটা আমি একটু দেখাই আপনাদের সামনে, মরফিনের উদ্ধৃতি আছে 124, মেপরিডিনের উদ্ধৃতি আছে 56, ফেন্টানিলের উদ্ধৃতি আছে 72, রেমিফেন্টানিল 51। যদি স্মিথের কথা বলি তাহলে দেখেন মরফিন 189, পেথিডিন 31, ফেন্টানিল 118, রেমিফেন্টানিল 65। আমি যে বইটা বেশি ব্যবহার করি আপনাদের এই ক্লাস নেওয়ার সূত্রে, সেটা স্টোয়েলটিং এর ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি। এটাই দেখেন মরফিনের উদ্ধৃতি আছে টোটাল বইয়ে 483, পেথিডিন 108। প্লিজ মাইক্রোফোনটা কারো একটু অন হয়ে আছে, একটু বন্ধ করেন। তো তাহলে আমি আরো দু একটা বই উদ্ধৃতি করতে পারতাম, কিন্তু দেখেন যে সবচেয়ে যে ওপিওয়েডের উদ্ধৃতি আমাদের জ্ঞান অর্জনের যে সূত্র বইয়ে আছে সেটা মরফিন। এবং দেখবেন ফেন্টানিল যদি আপনারা যোগ করেন, এখন নিশ্চয়ই যোগ করে দেখতে পারেন, ফেন্টানিলের যে সংখ্যা সেটা কিন্তু পেথিডিনের চেয়ে অনেক বেশি। ইভেন কি আমরা দেখতে পাই মোটামুটি রেমিফেন্টানিলের উদ্ধৃতি আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে পেথিডিন, তার চেয়েও বেশি। তাহলে এটা আমার দেখানোর উদ্দেশ্য একটাই, যে সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেটা ব্যবহার করি আর যদি আমরা বইপত্রের কথা বলি তার সঙ্গে একটা বৈপরীত্য আছে। এবং এই যে মরফিনকে কিন্তু বলা হয় মাদার অফ অল অ্যানালজেসিক্স। এবং মরফিন যদি আপনারা বলেন এবং আপনারা দেখেন যে এর ইতিহাসটা, সেটা হচ্ছে মরফিনের ব্যবহার নিয়ার অ্যাবাউট লাস্ট 4000 to 5000 ইয়ার্স, 4000 থেকে 5000 বছর আগে থেকে এই মরফিনের ব্যবহার শুরু হয়েছে। এবং আজকের ক্লিনিক্যাল মেডিসিনে যদি আমরা বলি যে সবচেয়ে ওল্ডেস্ট দুটো ড্রাগ যা এখনো ব্যবহৃত হয়ে আসছে, তার মধ্যে একটা হচ্ছে মরফিন, আরেকটা অ্যাসপিরিনও প্রায় 3000 বছর ধরে মানুষ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে হয়ে আসছে। সুতরাং এই যে মরফিন ইজ দ্য মাদার অফ অল অ্যানালজেসিক্স, এবং বইপত্রে তার যে গুরুত্ব এটা বিবেচনা করে আমাদের কিন্তু মরফিন ভালো করে জানা দরকার। কারণ এই যে মাদার অফ অল অ্যানালজেসিক্স যদি আমরা ভালো করে জানি,
তাহলে অন্যান্য অ্যানালজেসিক্স আমাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্যে আমার মূল লক্ষ্য থাকবে যে মরফিন সম্পর্কে যে আমার যেটা ব্যক্তিগত ধারণা, চিকিৎসকদের যে একটা ভীতি রয়েছে মনের মধ্যে, সেই ভীতিটা দূর করার চেষ্টা করা। এখন আমরা দুটো টার্মের কথা একটু আলাপ করি। একটা হচ্ছে ওপিওয়েড, ওপিয়েট, ওপিওয়েড এন্ড ওপিয়েট। ওপিওয়েড কি? ওপিওয়েড হচ্ছে সেই সমস্ত কেমিক্যাল এজেন্ট যারা ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে, কিন্তু তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যে তারা পপি থেকে নির্যাস হিসাবে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু ওপিয়েট হচ্ছে যে পপি নির্যাস থেকে যারা আসবে তাদেরকেই আমরা আলাদা করে ওপিয়েট বলবো। আজকে যে আমরা পড়বো কয়েকটা জিনিস আমরা প্রথমেই ঠিক করে রাখি যে কি কি আমরা পড়বো। একটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে যে on opium alkaloids. Number 2, opioid receptors, এবং অবশ্যই ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি যে ওপিওয়েড যে অ্যালকালয়েড গুলো আমরা ব্যবহার করি, অনেক নাম আমাদের পরিচিত, এবং এদের মধ্যে রয়েছে দুটো ডিস্টিংক্ট কেমিক্যাল ক্লাসেস, টু distinct chemical classes. Number 1, phenanthrene, আর হচ্ছে বেনজাইল আইসোকুইনোলিন। এখন এই যে বেনজাইল আইসোকুইনোলিন এগুলো পপি থেকে আসে ঠিকই, কিন্তু এদের কিন্তু অ্যানালজেসিক প্রপার্টি নেই, সুতরাং এরকে আমি আগেই একটু বলে বাদ দিয়ে দিই। এবং এদের মধ্যে রয়েছে প্যাপাভেরিন and noscapine. Papaverine and noscapine. প্যাপাভেরিন আমরা জানি যে এটা অ্যান্টিস্পাজমোটিক হিসেবে ব্যবহৃত হয়, আর অ্যান্টিস্পাজমোটিক, আর নোস্কাপাইন ব্যবহৃত হয় অ্যান্টিকাফ অথবা অ্যান্টিটিউসিভ, NTTUSSIVE। তো সুতরাং আমরা এই অংশ বাদ দিয়ে চলে যাই আমাদের যে ইন্টারেস্ট যেখানে, সেখানে হচ্ছে যে ফেনান্থ্রিন অ্যালকালয়েডস। ফেনান্থ্রিন কি? ফেনান্থ্রিন আমরা কিন্তু যখন ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স করি তখন আমরা বেনজিন রিং সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? বেনজিন রিং সম্পর্কে আলোচনা করেছিলাম। এইরকম যদি 3টা বেনজিন রিং একত্রে সংযুক্ত থাকে তাহলে সেটা একটা ফেনান্থ্রিন। তাহলে ওপিয়াম অ্যালকালয়েডস আমরা বলে এলাম যে এটা হচ্ছে ফেনান্থ্রিন অ্যালকালয়েড আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। তাহলে তার চেহারাটা সম্পর্কে একটা স্ট্রাকচার আমরা দাঁড় করাচ্ছি, এবং আমি চেষ্টা করেছি আগের যে পড়ানোগুলোতে যে সব ড্রাগ আলোচনা হয়েছে সেখানে কিন্তু আমরা
স্ট্রাকচার সম্পর্কে একটু পড়ানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস এখন যারা ছাত্র তারা আর কিছুদিনের মধ্যেই যখন শিক্ষকতা করবে তখন তাদের কিন্তু এইসব সম্পর্কে একটু যদি বর্ণনা তারা না দেয় তাহলে কিন্তু তাদের ক্লাসগুলো ঠিক সেই সময়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে না। এবং আমি বিশ্বাস করি যে যারা এই মন দিয়ে স্ট্রাকচার গুলো দেখবে আমার বিশ্বাস যে তাদের কিন্তু যেমন বুঝতে কোনো কষ্ট হবে না, তেমনি তারা যখন পড়াতে যাবে তাদেরও তেমন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। এখন আমরা যে এরিয়াগুলো যেখানে কার্বন গুলো রয়েছে সেগুলো আগে একটু এঁকে ফেলি। আপনাদের সঙ্গে আমি আগেও বলেছি যে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। যারা খাতা কলম নিয়ে বসেছেন তারা একটু লিখে ফেলেন এবং দেখবেন যে এটা খুবই ইন্টারেস্টিং হবে যখন আমরা শেষ করব। আচ্ছা, এই যদি হয় অবস্থান তাহলে এটা হবে 15, এটা 16, এটা 17। তাহলে দেখেন এইটা নিশ্চয়ই আমি যেহেতু আস্তে আস্তে এঁকেছি আমার ধারণা অনেকে এঁকে নিতে পেরেছেন। এখন আমরা এটাকে শেষ করি, সেটা হচ্ছে হাইড্রক্সিল এবং ষষ্ঠ স্থানে হাইড্রক্সিল। আমরা যখন হাইপেন্টাল সোডিয়াম পড়েছিলাম তখন আমরা যে রিং এঁকেছিলাম সেটা আরেকবার আমি আপনাদের স্মরণ করাই। সেখানে আমরা বলেছিলাম দিস ইজ 1 2 3 4 5 6। আমরা বলেছিলাম যে কোন কোন শোনা যাচ্ছে তো? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনারা এই যে আমি যে মরফিন স্ট্রাকচারটা আঁকলাম সেখানে আপনারা মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 3 and 6, পজিশন 3 and পজিশন 6। আরেকটা জায়গা হচ্ছে পজিশন 14। খুব কঠিন কিছু নয়, একটু মন দিয়ে দেখেন, খুব ইন্টারেস্টিং এবং অনেকদিন আপনাদের মনে থাকবে যদি আপনার, এবং বই পড়লে আরো ভালো বুঝতে পারবেন যদি আপনারা একটু জিনিসটা তুলে নেন। এই যে মরফিন স্ট্রাকচারটা আমরা আঁকলাম, এটা আমরা জানি যে এটা পপির নির্যাস। এবং এই যে আমরা বলেছি যে বেনজিন রিং তিনটা একত্রিত হয়ে একটা ফেনান্থ্রিন, বইতে দেখবেন আপনারা যে এটা হচ্ছে ফেনান্থ্রিন অ্যালকালয়েড। তাহলে ফেনান্থ্রিন জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এবং ন্যাচারালি যে তিনটি পাওয়া যায় সেটা হচ্ছে মরফিন, কোডিন mainly, and
থিবেইন। প্যাপাভেরিন পাওয়া যায়, আমি বলেছি আগেই, সেগুলো আমাদের খুব দরকার নেই, কিন্তু সেটা বেনজাইল আইসোকুইনোলিন দিকে চলে যায়। কিন্তু যদি আমরা আমাদের যে অ্যানালজেসিক্স এর কথা আমরা ভাবছি, সেটা হচ্ছে মরফিন, কোডিন এন্ড থিবেইন। তাহলে এখন দেখেন, আমরা একটু মজার জিনিস দেখি যে এরপরে আমরা জানি যে আমরা পড়ি সকলে যে সেমি সিনথেটিক অ্যালকালয়েড, সেমি সিনথেটিক অপিওয়েড। সেমি সিনথেটিক অপিওয়েড মানে কি? সিনথেটিক অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেটা হচ্ছে পুরোপুরি নয়, সেমি। এবং আগের নামগুলো যদি আমরা বলি, সেই নামগুলো আমরা আগে লিখে রাখি। আমি যেমন বললাম ন্যাচারাল হচ্ছে কোডিন, তেমনি আপনারা দেখবেন যে মরফিনের পরিবর্তন ঘটিয়েও কিন্তু সেমি সিনথেটিক তৈরি করা যায় কোডিন। আর আমরা জানি সেটা হচ্ছে হেরোইন এবং হাইড্রোমরফন। সেমি সিনথেটিক কিভাবে সেমি সিনথেটিক তৈরি করা হয়? সেমি সিনথেটিক তৈরি করা হয় মূলত আপনার মরফিনের যে স্ট্রাকচার তাকে পরিবর্তন করে। কয়েকটা পরিবর্তন আমরা দেখাই। যেমন দেখেন, পজিশন 3 এন্ড পজিশন 6। এই যে আমি লিখেছি হিরোইন, এর আমরা নাম জানি কি? আমরা নাম জানি ডাই অ্যাসিটাইল মরফিন। ডাই অ্যাসিটাইল মরফিন। আগে খেয়াল করে দেখেন, আমরা যখন ইন্টারভেনাস অ্যানেস্থেটিক পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে ব্যাখ্যা করতে হয় পিছন থেকে। তার মানে মরফিন রয়েছে, আর তার সঙ্গে কি পরিবর্তন হয়েছে? হয়েছে অ্যাসিটাইল। কয়টা? দুটো। কোন কোন পজিশনে? আমরা আগেই বলেছি যে পজিশন 3 এন্ড পজিশন 6। তাহলে পরিবর্তনটা হয়েছে এইখানে। ওই যে আগে আমি যেটা দেখলাম হাইড্রক্সিল, সেখানে দুটো অ্যাসিটাইল বসিয়ে দেওয়া হলো, CH3COO, CH3COO। তাহলে এটা হয়ে গেল এখন ডাই অ্যাসিটাইল মরফিন অথবা হেরোইন। আর কি পরিবর্তন করা যেতে পারে? করা হয়, আরেকটা পরিবর্তন করা হয়, ওই যে হাইড্রোমরফন। হাইড্রোমরফন কি? হাইড্রোমরফন কিন্তু আর কিছু নয়, সেটা হচ্ছে পজিশন 6। পজিশন 6 এ একটা অক্সিডেশন, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দেওয়া হলো। তাহলে দেখেন মরফিনের স্ট্রাকচারটা ঠিকই আছে, শুধুমাত্র পজিশন 6 এ একটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে এটা এই যে হাইড্রো সেমি সিনথেটিক বললাম আমরা, সেই হাইড্রোমরফন তৈরি করা হয়েছে। এইভাবে অনেকগুলো পড়ানো সম্ভব, আমি আর অত বিশদে যাব না। কিন্তু দেখেন এইখানে একটা স্ট্রাকচার আছে, এই দিস ইজ টার্মিনাল টারশিয়ারি নাইট্রোজেন উইথ মিথাইল গ্রুপ। এবং এই যে টারশিয়ারি নাইট্রোজেন, এটা অ্যাক্টিভিটির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এটা সেপারেটেড থাকছে কোত্থেকে? থাকছে এই যে একটা কোয়াটারনারি কার্বন। এবং এই দূরত্বটাই হচ্ছে একটা বড় জিনিস। কি দূরত্ব? এখানে হচ্ছে একটা ইথাইলিন চেইন। এই ইথাইলিন চেইনের দূরত্বের পরে অনেক কিছুই পটেন্সির অনেক কিছু নির্ভর করে। যাক, সেটা আমাদের যদি আমরা বাদও দেই কোনো সমস্যা নেই। এই যে নাইট্রোজেনের সঙ্গে যে মিথাইল গ্রুপটা যুক্ত আছে, নাইট্রোজেনের সঙ্গে, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, গুড। এই যে মিথাইল গ্রুপটা যদি পরিবর্তন করা হয়, then the structure becomes antagonist. এই যে ন্যালক্সন তৈরি করা হয়েছে, সেটা কিন্তু মরফিনের উপরেই অ্যান্টাগনিস্ট। কেমন?
NIST। কি পরিবর্তন করা হয় বইতে আপনারা দেখবেন। আজকে এই ক্লাসের পরে যদি কেউ বইটা একটু উল্টান, আমি যে ছবিগুলো আঁকছি দেখবেন এগুলো আপনার কাছে অনেক পরিষ্কার হবে। কি পরিবর্তন? মিথাইলের জায়গায় CH2 CH2 একটা ইথিলিন চেঞ্জ করা হলো এবং এটা হয়ে গেল অ্যান্টাগনিস্ট টু অপিওয়েড রিসেপ্টর। কিন্তু ফুল অ্যাগনিস্ট হয় কখন? ফুল অ্যাগনিস্ট হয় যখন আমি এটা একটু মুছি। ফুল অ্যাগনিস্ট হয় যখন এই যে পজিশন 14 কে হাইড্রক্সিলেশন করা হয়। পজিশন 14 যে কার্বনটা, তাকে যদি হাইড্রক্সিলেশন করা হয় তবেই এটা তৈরি হয়। কি তৈরি হয়? তো সুতরাং আজকের এই ক্লাসের যে আলোচনাগুলো হলো, এরপরে যদি আপনারা বইটা একটু উল্টান তাহলে আপনারা দেখবেন যে এই স্ট্রাকচার রিলেটেড যে কথাগুলো বলা হলো সেটা আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার হবে। এখন প্রশ্ন আসবে, তাহলে একটা জিনিস তো বাদ রয়ে গেল। আমরা ন্যাচারাল ওপিওয়েড সম্পর্কে আলোচনা করলাম, আমরা সেমি সিনথেটিক সম্পর্কে আলোচনা করলাম, তাহলে সিনথেটিক যে ওপিওয়েড সেগুলো কি? সেগুলোর বিষয় হচ্ছে মূলত যে স্ট্রাকচার, ওপিয়াম অ্যালকলয়েড যে স্ট্রাকচারটা আমরা এই যে দেখছি, তার ব্যাপক অংশই কিন্তু এটা থেকে যায়, কিন্তু তারা সিনথেটিক্যালি প্রডিউসড, নেচার থেকে তাদের নেওয়া হয় না, সিনথেটিক্যালি প্রডিউসড। এবং আমরা সবাই জানি যে সিনথেটিক কি কি আছে? ফেন্টানিল, অ্যালফেন্টানিল, সুফেন্টানিল, রেমফেন্টানিল ইত্যাদি ইত্যাদি অনেক তৈরি হয়। এবং এগুলোর একটা নাম আছে, সেটা হচ্ছে ফিনাইল, অন্যতম ফিনাইল পাইপেরিডিন, ফিনাইল পাইপেরিডিন ডেরিভেটিভস, ফিনাইল পাইপেরিডিন ডেরিভেটিভস। এখানে ফিনান্সিন নিউক্লিয়াস যেটা আমরা দেখালাম সেটা থাকে, কিন্তু এটা সিনথেটিক ওয়েতেই তৈরি করা হয়। এবং এই যে ফিনাইল পাইপেরিডিন ডেরিভেটিভস, তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে মেপেরিডিন, যাকে আমরা আমাদের দেশে পেথিডিন নামেই জানি। কিন্তু যদি আপনার স্ট্যান্ডার্ড টেক্সট বুক গুলো দেখেন তাহলে সেখানে আছে মেপেরিডিন। এবং আর কি কি বললাম সেটা তো আর রিপিট করার প্রয়োজন পড়ে না। ফেন্টানিল, অ্যালফেন্টানিল, সুফেন্টানিল এন্ড রেমিফেন্টানিল। তাহলে মেজর ফার্মাকোলজিক্যাল ডিফারেন্স যেগুলো আছে এই ড্রাগস গুলোর মধ্যে, সেটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে পটেন্সি, আর দুইটা হচ্ছে লাইপোফিলিসিটির কারণে রেট অফ ইকুইলিব্রিয়েশন। যদি বলেন যে ফেন্টানিল, অ্যালফেন্টানিল, রেমিফেন্টানিল, সুফেন্টানিল এবং মেপেরিডিন, তাহলে একটা হচ্ছে পটেন্সি আর একটা হচ্ছে রেট অফ ইকুইলিব্রিয়েশন। কার মধ্যে? বিটুইন প্লাজমা এন্ড এরিয়া অফ অ্যাকশন অথবা সাইট অফ অ্যাকশন। এই হচ্ছে মোটামুটি, যদি আমরা স্ট্রাকচার গুলো সম্পর্কে বলি তাহলে ওপিওয়েড স্ট্রাকচার এই পর্যন্ত। কিন্তু যদি আমরা রিসিপ্টর সম্পর্কে কথা বলি, আমরা খুব তো সবাই জানি যে রিসিপ্টর কি কি আছে।
রিসেপ্টর আছে মিউ রিসেপ্টর, আর আছে ডেল্টা রিসেপ্টর, গামা রিসেপ্টর। এটা কিন্তু অনেকদিন ধরে চলে, মিউ এর আবার মিউ 1 মিউ 2 ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে কিন্তু আরেকটা ক্লাসিফিকেশন হয়েছিল, সেটা হচ্ছে মিউ রিসেপ্টর was known as OP3, delta as OP2, OP1। কিন্তু নতুন যে বই এসছে সেই বইতে আপনারা দেখবেন যে এই রিসেপ্টর গুলোকে বলা হচ্ছে মিউ is MOP, মিউ opioid receptor, kappa opioid receptor, delta opioid রিসেপ্টর, এবং এদের সিম্বল কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে, আপা ডেল্টা। আর একটা রিসেপ্টর এসছে এনওপি। সুতরাং আমরা যখন এখন পড়া বোঝা এবং পরীক্ষায় অবতীর্ণ হব, তখন আমাদের কিন্তু এই সর্বশেষ যে ক্লাসিফিকেশন এইটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। দিস ইজ নোন অ্যাজ nociceptin orphanin রিসেপ্টর। তো রিসেপ্টর সম্পর্কে এইটা একটা গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনের সময়ে এই রিসেপ্টর সম্পর্কে আরো কিছু কিছু কথা আসবে, কিন্তু যেটা আমরা এখন একটু আলোচনা করব সেটা হচ্ছে যে ফার্মাকোকাইনেটিক্স এবং যে ফিজিওলজিক্যাল এবং যে ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এখন ফার্মাকোকাইনেটিক্স এবং ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ যেগুলো আমরা পড়ি, যদি প্রশ্ন করা হয় এগুলো আমরা পড়ি কেন, ফার্মাকোকাইনেটিক্স এবং ফিজিওকেমিক্যাল কেন পড়ি? পড়ি আমরা একটা জিনিস, দুটো তিনটা জিনিস জানার জন্য। একটা হচ্ছে টু নো দি এক্সাক্ট রুট অফ ডেলিভারি। ফিজিকোকেমিক্যাল প্রপার্টি দেখবেন যে আমরা একটু আলোচনা করব, তাতে আমরা বোঝা যাবে যে অনেক ওষুধ আছে, প্যাথিডিন, কেন প্যাথিডিন মুখ ওরাল দেওয়া হয় না, কেন দেওয়া হয় না? মরফিনের সাবকিউটেনিয়াস ডোজ আছে, যেমন প্যাচ আছে, প্যাথিডিনের প্যাচ নেই কেন? ফেন্টানিলের প্যাচ আছে, প্যাথিডিনের প্যাচ নেই কেন? দেখবেন এটা আমরা একটু আলোচনা করলে পরিষ্কার হবে না। তো সুতরাং এই যে ফার্মাকোকাইনেটিক্স এবং ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ আমরা ওপিওয়েড সম্পর্কে জানবো, তার একটা হচ্ছে টু নো দি এক্সাক্ট রুট অফ ডেলিভারি, আর আরেকটা হচ্ছে টু অ্যাচিভ অ্যান ইফেক্টিভ receptor site concentration, to achieve achieve and effective, শুধু ওষুধটা পৌঁছালেই হয় না, effective receptor site concentration। receptor site concentration কি জন্যে? যতক্ষণ আমি চাই for an appropriate duration, for an appropriate duration। এখন যদি ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজের কথা বলি, তাহলে প্রথম যে কথা আমাদের মনে রাখতে হবে যে these opioids are weak bases, these drugs are weak bases। এবং এটা আমরা যে চাইলাম যে এটা ইফেক্ট সাইটে যে যাবে, আমরা আগেও আলোচনা করেছি যে কোন অংশটুকু যায় হচ্ছে ডিফিউজিবল ফ্র্যাকশনটা যায়,
ডিফিউশন করে যে অংশটুকু ফ্র্যাকশন কিসের উপর নির্ভর করে? এই তিনটা জিনিস, ডিফিউজাল ফ্র্যাকশনটা তিনটা জিনিসের উপর মূলত নির্ভর করে। আমরা ওই যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স এর মতোই, একটা হচ্ছে লিপিড সলিউবিলিটি, নাম্বার 2 কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন যত বেশি দেব প্লাজমার মধ্যে ততই সে চলে যাবে সাইডে। আর একটা হচ্ছে ডিগ্রি অফ বাইন্ডিং টু টিস্যুস। এটা এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন যে আমরা আগেই আলোচনা করেছি। একটা হচ্ছে একটা হচ্ছে টু টিস্যু, এটা অ্যালফেন্টানিল এবং ফেন্টানিলের সঙ্গে যখন আপনারা তুলনাটা দেখবেন, এগুলো জানা জরুরি, কারণ আমরা জানি যে এগুলো আমাদের দেশে অ্যালফেন্টানিল ব্যবহার না হলেও এটাও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এর একটা গুরুত্ব রয়ে গেছে। এই ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ বোঝার কতটুকু বোঝেন বা কতটুকু আপনার জানা আছে সেটা বোঝার জন্য। আরেকটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে এই যে আমরা বললাম ডিগ্রি অফ বাইন্ডিং, আমরা জানি যে কোন অংশটুকু ইফেক্ট সাইটে বা রিসেপ্টরের কাছে গিয়ে পৌঁছাবে, যাবে হচ্ছে আনবাউন্ড ফ্র্যাকশন, আনবাউন্ড পোর্শন অথবা আনবাউন্ড ফ্র্যাকশন। আনবাউন্ড ফ্র্যাকশন মানে যাকে কেউ বন্দি করে। বন্দি করে কে? তাকে আমরা জেনেছি যে প্লাজমা প্রোটিন প্লাজমার মধ্যে থাকে, যেটা আমি আগেই লিখেছি। এখন প্লাজমা প্রোটিন কি কি আছে? একটা হচ্ছে অ্যালবুমিন, আর একটা হচ্ছে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। এবং বেসিক যে ড্রাগস গুলো আছে তারা এই আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন অথবা কোনো ক্ষেত্রে কোনো বইতে দেখবেন গ্লোবিউলিনের সঙ্গে বাইন্ড করে। সুতরাং এছাড়া আরেকটা হচ্ছে যে এই যে ফ্র্যাকশনের প্রশ্ন যখন এলো তখন আমরা জানি যে আয়োনাইজেশনের একটা গুরুত্ব আছে, আয়োনাইজেশনের গুরুত্ব আছে। তো সেই আয়োনাইজেশনের কথায় আমি আসবো। আয়োনাইজেশনের কথায় আসার আগে যে আমরা একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে যে এই যে ওষুধ আমরা দেই, আমরা গত বছর যে ফার্মাকোকাইনেটিক্স পড়িয়েছিলাম, যারা অ্যাটেন্ড করেছিলেন তারা দেখেছিলেন যে এরিয়া আন্ডার দি কার্ভ পড়াতে গিয়ে আমরা দেখিয়েছিলাম যে একটা যদি কার্ভ আমরা আঁকি তাহলে অনেক কিছু এখান থেকে বের করা যায়। এবং এটা হচ্ছে ডোজ রেসপন্স কার্ভের একটা সংক্ষিপ্ত চিত্র। তাহলে এই যে ডোজ রেসপন্স কার্ভ, আমরা অ্যাগনিস্টের যে ছবি আমাদের জানা আছে, তাই না? সেই ডোজ রেসপন্স কার্ভের একটা জিনিসই শুধু আমি এখানে বলবো, সব জিনিসে আমাদের এখন যাওয়ার দরকার নাই। সেটা হচ্ছে এই যে ওপিওয়েডের যে ডোজ রেসপন্স কার্ভ, এটা সম্পর্কে আপনারা মনে রাখবেন যে ইট ইজ ভেরি স্টিপ। স্টিপ মানে কি? একটা হতে পারে যে যথেষ্ট ফ্ল্যাট, আরেকটা কি যথেষ্ট ঢালু, আরেকটা স্টিপ মানে হচ্ছে খাড়া। খাড়া শব্দের এই যে বললাম আমি, তাতে করে কি মিন করে দেখেন। আমি যদি ফ্ল্যাট আঁকি তাহলে, আর এই রেসপন্সকে যদি আমি ধরি এইরকম যে 30, 60, 90, সে 90%, তাহলে আমরা দেখি যে অনেক ডোজ বাড়িয়ে তারপর আমি 60% ইফেক্ট পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটু সুবিধা করি, এটাকে আমি 90 লিখি, 90, এটাকে লিখি 100। কিন্তু এই যে ডোজ রেসপন্স কার্ভ, এটা যদি স্টিপ হয় তাহলে দেখেন, এটা যদি এইরকম হয়
তাহলে এটা যদি 50 ধরি, তাহলে যে ডোজে সে 50% ইফেক্ট দিচ্ছে, ডোজ একটু বাড়ালেই কিন্তু আমি 95% ইফেক্ট পেয়ে যাচ্ছি। এবং ওপিওয়েডের ডোজ রেসপন্স কার্ভ ইজ ভেরি স্টিপ, এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে যদি একটু ডোজ আমি বাড়িয়ে দেই তাহলে আমি অনেক এক্সাজারেটেড ইফেক্ট পাবো। সে আপনি একজন পেশেন্টকে মরফিন দিচ্ছেন, মরফিন আপনি 2.5 মিলিগ্রাম 3 মিলিগ্রাম 3 মিলিগ্রাম আইভি করে দিচ্ছেন। সাধারণত 5 to 7 মিনিটস ইন্টারভাল দেওয়া হয়, 5 to 7 মিনিটস ইন্টারভাল। তাহলে আপনি 1 ডোজ 2 ডোজ 3 6 9 12 তারপরের যে ডোজটা দিচ্ছেন সেখানেই কিন্তু আপনার মনে রাখতে হবে যে এই যে এক্সাজারেটেড ইফেক্ট আপনি পেতে পারেন। সুতরাং যখন আমরা ওপিওয়েড ব্যবহার করব আমরা মনে রাখবো যে ডোজ রেসপন্স কার্ভ ফর মাই ড্রাগ which I am using has a steep dose response curve। এটা যদি মনে রাখি তাহলে দেখবেন যে অনেক নিরাপদে আপনি এটা ব্যবহার করতে পারছেন, বিশেষ করে যখন ইন্ট্রাভেনাস রুটে ব্যবহার করা হয়। তাহলে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা আয়োনাইজেশনের কথায় আসব। আয়োনাইজেশনের কথা আমরা কিন্তু আলোচনা করেছিলাম, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স, সেটা কি আনমিউট করে কে বলবেন যে কারা সেগুলো একটু চর্চা করেছিলেন? আমি দেখিয়ে দিয়ে বলেছিলাম বিশেষ করে থাইপেন্টাল সোডিয়াম যে এর পিকে তো জানেনই আপনারা, পিএইচ চেঞ্জ করে করে আপনারা টেস্ট করেন বা নিজে করে দেখেন, কেউ করেছেন কিনা? আনমিউট করে কেউ বলবেন কেউ করেছেন কিনা? না করলে আর এত কষ্ট করে লাভ হবে, নিজেরাও একটু করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? আমি আপনাদের কথা শুনতে চাই যে 5 জন 7 জন 10 জন বলুক যে না আমরা চেষ্টা করেছি, কেউ বলুক আমি পারিনি, কেউ বলুক আমি পেরেছি। যাই হোক, আমি আজকে এই যে সেটা আমরা আলোচনা করেছিলাম যে হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন, এগুলো কিন্তু লাগবে, মনে রাখবেন যে এখন যারা ছাত্র তারা যখন পড়াতে যাবেন তখন ওই শুধুমাত্র মরফিন মিউ রিসিপ্টরের উপর কাজ করে, এটা রেসপিরেটরি ডিপ্রেশন করে, এটা হার্ট রেট বাড়ায় না, প্রেশার বাড়ায় না, এটা ভমিটিং করে ইত্যাদি ইত্যাদি, এইটুকু বললে চলবে না। এটা বললে নিশ্চিত যাদের মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে আমি কোনো একদিন শিক্ষকতা করব, তাদের উচিত হবে এগুলো চর্চা। নাও পারতে পারেন, আমি তো বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি যদি কোনো ক্ষেত্রে হেল্প করার প্রয়োজন থাকে অবশ্যই হেল্প করব। এবং এই যে কষ্ট করে করে একটা ক্লাস নেওয়া হয়, আমি সব সময় বলি প্রণোদনা কি, পুরস্কার কি? পুরস্কার হচ্ছে যারা পড়ছে, যারা শুনছে, তাদের ইচ্ছা। একজন শিক্ষক যখন দেখেন যে তার ছাত্ররা খুবই ইচ্ছুক, তারা খুব চেষ্টা করছে, পড়ছে, অর্জন করার চেষ্টা করছে, তখন তিনিও অনুপ্রাণিত হন, উৎসাহিত হন, পুরস্কৃত হন। তো আপনাদের দায়িত্ব এই খানিকক্ষণ বসলাম, যা শুনলাম মনে যা রইলো এরপরেই শেষ, চ্যাপ্টার ক্লোজড। তাহলে আপনারা এই যে ক্লাস বুঝতে পারেন যে এই ক্লাসগুলো নিতে কিন্তু যথেষ্ট সময় দিতে হয়। সুন্দর করে নিজে না পড়লে এইভাবে যেটুকু পড়াতে পারি আমি বা পড়াই সেটা সম্ভব নয়। সুতরাং আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা একটু আগ্রহী হন, আপনারা একটু চেষ্টা করেন, আপনাদের কাছ থেকে ফিডব্যাক আমরা যেন পাই। আচ্ছা, যাই হোক, এখন সংক্ষেপে যদি আমরা এই হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন পড়াবো, তবে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে pH is equal to pK plus log of unprotonated form divided by protonated form। যদি লিখতে চাই তাহলে এইভাবে লেখা যায় 10 to the power pH minus pK is equal to unprotonated
form divided by protonated form. Protonated মানে যার সঙ্গে একটা প্রোটন যুক্ত হয়েছে, আনপ্রোটনেটেড মানে যার সঙ্গে আর একটা ফ্রি প্রোটনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা বলে এসেছি যে অপিওয়েড গুলো হচ্ছে উইক বেস। সুতরাং বইপত্র যখন উল্টাবেন তখন ফর বেস আপনারা হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন দেখবেন কি 10 to the power pH minus pK sorry is equal to what? তার মানে উপরে আনপ্রোটনেটেড দেখেন একটা ফুল বেস, তার সঙ্গে কোনো প্রোটনের সম্পর্ক নাই, আর নিচে হচ্ছে একটা প্রোটনের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা যদি এখন ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এর একটু অংশ, সামান্য একটু অংশ তুলে নিয়ে আসি, সেটা হচ্ছে আগের মতো যে পিকে এবং পিএইচ। পিকে যে কোনো একটা ড্রাগের পিকে মানে বোঝায় it is the pH at which the drug বা the chemical is 50% ionized and 50% unionized. So it is the pH at which 50% of the chemical আমি ionized বলি তাহলেই হলো, তাহলে আর 50% unionized হয়ে থাকবে। তো এই যদি হয় তাহলে দেখবেন যে আপনারা স্পিড পড়বেন, স্পিডে এই চ্যাপ্টারটা যখন পড়বেন তখন দেখবেন সুন্দর করে একটা ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এর একটা টেবিল দেওয়া, চমৎকার টেবিল। এবং সেখানে আমরা যদি এইভাবে ধরি যে পিকে অফ মরফিন ইজ 7.9, তার মানে 7.9 যদি পিএইচ হয় তাহলে 50% প্লাজমাতে বা বডিতে বা যে কোনো এনভায়রনমেন্টে ওই ড্রাগটা 50% আয়োনাইড থাকে। কিন্তু তা তো আর থাকছে না, এই পিএইচটা তো একটা ডাইনামিক জিনিস, বডি পিএইচটা চেঞ্জ হয়। তাহলে আমরা যদি মনে করি যে একজন মানুষ বা রোগী তার পিএইচ 7.4 যদি হয় তাহলে কত অংশ আয়োনাইজড এবং কত অংশ আনআয়োনাইজড সেটা আমরা অবশ্যই বের করতে হবে। আমি একটু মুছে ফেলছি, মুছে ফেলে দেখেন যেটা আমি লিখছি তাহলে কি হলো 10 to the power pH is 7.4, pK is 7.9, তাহলে কি দাঁড়ালো 10 to the power minus 0.5। স্মার্টফোন আছে, স্মার্টফোনের আপনি ক্যালকুলেটর পোর্শনে যান, গিয়ে অঙ্কটা করেন, তাহলে আপনি অ্যান্সার পাবেন 0.31 সামথিং অথবা 0.32। আমি আর এটা স্মার্টফোনে আমি বসে আমি অ্যান্সার পেয়েছি এবং সেই অ্যান্সারটা আমি আপনাদেরকে দিলাম। তাহলে দেখেন কি দাঁড়ালো, এখন ইন্টারেস্টিং জিনিস কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এই 0.32 কে আমি কিন্তু লিখতে পারি 32/100 b over, তার মানে দিস ইজ নন আয়োনাইজড পার্ট এন্ড দিস ইজ আয়োনাইজড পার্ট, তাই তো? তাহলে 100 এবং 32 সব মিলিয়ে 132 এর মধ্যে 100 হচ্ছে আয়োনাইজড, একের মধ্যে হচ্ছে 100/32 আনআয়োনাইজড। 100% যদি আমি হিসাব করি তাহলে কি দাঁড়ায়, দাঁড়াচ্ছে এই যে প্রায় 70%। অঙ্কটা পারফেক্ট ওয়েতে করলে আরো পাওয়া যাবে 70 to 75 এর মধ্যে একটা অ্যান্সার আসবে। তার মানে যে যদি বডি পিএইচ 7.4 থাকে তাহলে আমি যদি মরফিন ইনজেক্ট করি তাহলে 75%ই হয়ে যায় আনআয়োনাইজড। তাহলে আয়োনাইজড থাকে কত, আয়োনাইজড হয়ে যায়, তাহলে আনআয়োনাইজড থাকে কত, অনলি 25%। তাহলে আমাদের তো জানা আছে এই যে 25% এটাই হচ্ছে অ্যাক্টিভ and that will go to the area of receptor। কিন্তু ওপিওয়েডের ক্ষেত্রে
আর একটা খুব মজার জিনিস আছে। সেই মজার জিনিস হচ্ছে এই যে opioid receptors আর anionic anionic সুতরাং এই যে ফর্মে গেলেও এর সঙ্গে বাইন্ড করবে কে? বাইন্ড করবে ক্যাটায়নিক পার্ট অর্থাৎ দিস পার্ট, অর্থাৎ আবার সেই এনভায়রনমেন্টে গিয়ে যেটুকু আয়োনাইজড হবে সেই এইটা আপনাদের পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে একটু দ্বিধান্বিত বা একটা দ্বন্দ্ব লাগতে পারে। সেই জন্য আমি এই অংশটুকু ব্যাখ্যা করলাম যে হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা দেখব যে এই যে নন আয়োনাইজড পার্ট তার এরিয়ায় যায় বটে, এরিয়া অফ অ্যাকশন ইফেক্টে যায় বটে, কিন্তু সেখানে গিয়েও আবার যা প্রয়োজন পড়বে সেখানে হচ্ছে আয়োনাইজড হওয়া, কারণ আয়োনাইজড পার্ট ইজ অ্যাক্টিভলি বাইন্ডস উইথ দি ওপিওয়েড রিসেপ্টর। এখন দেখেন ফিজিকোকেমিক্যাল যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজের আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে লাইপোফিলিসিটি। লাইপোফিলিসিটি খুব একটা গুরুত্ব। আমরা জানি যে মরফিন হচ্ছে কি হাইড্রোফিলিক। মরফিন এই জন্যে সহজে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে না, এটা আমাদের সবার জানা। এবং এই জন্য কি it slowly penetrates কিন্তু slowly penetrate করলেও এক সময়ে যেটা যায় সেটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে যখন ড্রাগটা পেনিট্রেট করে রিসেপ্টর সাইটে তখন কি হয়, তখন হয় এই যে মরফিনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। মরফিন এর একটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে যে সে নন স্পেসিফিক টিস্যু বাইন্ডিং তার কম। নন স্পেসিফিক টিস্যু বাইন্ডিং, তার স্পেসিফিক বাইন্ডিংটা খুব চমৎকার। কার সঙ্গে? তার হচ্ছে মিউ রিসেপ্টরের সঙ্গে। সে একটা কাজ করে, সে অন্যত্র কোথাও নজর দেয় না, তার যে টার্গেট সেই টার্গেটকেই সে ফুলফিল করার চেষ্টা করে। এবং এই জন্যে আপনার যদিও এটা আস্তে আস্তে যায়, একবার যখন প্রবেশ করে তারপরে তার অ্যাকশন সে ফুললি দেয় এবং দেয়ার আর ইনক্রিজড অর প্রলংড ডিউরেশন অফ অ্যাকশন, আমরা যেটা বলছি সেটা আমরা পাই। এখন ফিজিকোকেমিক্যাল যে প্রপার্টিজ, সেখানে আমি একটা কথা বললাম লাইপোফিলিসিটি। এই যে লাইপোফিলিসিটি, এটা কি দিয়ে নির্ধারণ করা হয়, এগুলো কিন্তু আমি একদম স্মিথ থেকেই আপনাদের বলছি। আপনারা দেখবেন সেখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে অক্টানল ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট। অক্টানল, কিন্তু এখানে লেখা নাই যে ইট ইজ দি ইন্ডিকেটর অফ লাইপোফিলিসিটি, পার্টিশন কোএফিসিয়েন্ট। এবং এই যে অক্টানল ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, এখানে আপনারা আরো কতগুলো জিনিস দেখবেন যে যেমন ধরেন এটা পিকে, প্রোটিন বাইন্ডিং, টার্মিনাল হাফ লাইফ, ক্লিয়ারেন্স, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ডিউরেশন অফ অ্যাকশন, অনেকগুলো জিনিস দেওয়া আছে। তো এই যেটা সম্পর্কে অন্য জিনিসগুলো যেহেতু আগে আমরা আলোচনা করেছি, আপনারা সহজে বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং এই অক্টানল পার্টিশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই যদি আমি দুটো এনভায়রনমেন্টে দেই তাহলে কি পরিমাণে ডিজলভ হয় তার কম্পারিজনটাই হচ্ছে অক্টানল পার্টিশন কোএফিসিয়েন্ট। এবং এই যে মরফিন আমরা বলছি এটা হাইড্রোফিলিক, এই হাইড্রোফিলিক ড্রাগটার অক্টানল ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, সরি আমি কোএফিসিয়েন্টটা লিখিনি, কোএফিসিয়েন্ট only 6, অর্থাৎ পানিতে যেটুকু ডিজলভ হয় তার 6 গুণ ডিজলভ হয় অক্টানলে।
যদি আমরা কোডিনের কথা বলি, কোডিন খুবই কম, 0.6, খুবই কম, অর্থাৎ পানির চেয়ে অক্টানলে এটা রেজাল্ট হয় কম। কিন্তু আমরা যেটা ব্যবহার করি ফেন্টানিল, যদি আমরা অক্টানল পার্সেন্ট কোএফিসিয়েন্ট দেখি, তাহলে মোর দ্যান 800, 813। চিন্তা করে দেখেন, যদি আমরা বলি সুফেন্টানিল আরো অনেক বেশি, 17, 78, লাইপোফিলিসিটি এতই বেশি। তবে রেমিফেন্টানিলের এই লাইপোফিলিসিটি কিন্তু অত বেশি নয়, এটা 18, লেস দ্যান নেপেরিডিন অথবা পেথিডিন। এই লাইপোফিলিসিটি কম, নেপেরিডিনের নিয়ার অ্যাবাউট 38, 39। তাহলে আমরা যখন পড়তে যাব, আমি এই আবারও সেই বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে অনেকে এর মধ্যে একটু ইন্টারেস্ট খুঁজে পান। মোটামুটি আজকে যদি আমরা শেষ করতে চাই, প্রায় অনেকটা, যদিও কিছু সময় নষ্ট হয়েছে, তাহলে সামান্য আরেকটু অংশ আমরা অগ্রসর হই, সামান্য একটু অংশ অগ্রসর হয়ে শেষ করি। এখন দেখেন, আরেকটা জিনিস আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভলিউম। ডিস্ট্রিবিউশন অফ ভলিউম কিভাবে বলা হয়? লিটার পার কেজি। লিটার পার কেজি যদি আমরা এখানে আবার মরফিনের দেখি, মরফিনের কত? 3 to 5 লিটার পার কেজি। তার মানে যদি কারো 50 কেজি ওজন আমি ধরি, তাহলে মরফিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ 5 বেশি ধরি, 250 লিটার। কিন্তু যদি আমি ফেন্টানিল ধরি, ফেন্টানিলের যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, সেও দেখবেন কাছাকাছি। তাহলে বোঝা যায় যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে এই যে ভলিউম ডিস্ট্রিবিউশন যার অনেক বেশি, সে অনেক বিস্তৃত জায়গায় ছড়িয়ে গেছে। মোটামুটি অপিওয়েড যেগুলো আছে তাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 5 লিটার পার কেজির উপরে কারো দেখা যায় না। কমের মধ্যে যদি আমরা বলি, তাহলে সবচেয়ে কম যার আছে সেটা হচ্ছে অ্যালফেন্টানিল। তাহলে অ্যালফেন্টানিল আরো কম। তাহলে আমরা বুঝতে পারি যে এর কারণে তাদের ডিউরেশন অফ অ্যাকশন কিন্তু বড় ভাবে প্রভাবিত হয়। এবং যদি আপনি দুটো জিনিসের কথা মনে করেন, একটা হচ্ছে ডোজ, একটা হচ্ছে ডোজ। সেই ডোজ যদি হয় কম অথবা বেশি, আরেকটা যদি হচ্ছে সিঙ্গেল বোলাস ভার্সাস ইনফিউশন, এই যে ডোজ যদি আপনি কম দেন অথবা সিঙ্গেল বোলাস দেন, তাহলে কি হয় যেটা, সেটা যে ইফেক্ট উইয়ার্স অফ বাই রিডিস্ট্রিবিউশন। এগুলো দেখবেন যে পরীক্ষায় এই রিডিস্ট্রিবিউশন এবং বায়ো ট্রান্সফরমেশন, কোনটা রিডিস্ট্রিবিউশন এবং কোনটা বায়ো ট্রান্সফরমেশন, এটা অনেক সময় অনেক জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন নানান ভাবে আসতে থাকে। কিন্তু যদি আপনি কোন একটা ওষুধ অনেক লার্জ ডোজে দেন, লাইক ফেন্টানিল আপনি দিলেন 1 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, আপনি দিলেন, আমরা জানি যে ম্যাক্সিমাম 50 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট দেওয়া যায়, ইট ইজ 10 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে যদি আপনি বোলাস দিলেন কিন্তু কম দিলেন এবং সিঙ্গেল দিলেন, তাহলে আপনার ড্রাগস ক্লিয়ারস অফ বাই রিডিস্ট্রিবিউশন। কিন্তু যদি আপনি হাই ডোজ দেন, যত সিঙ্গেল দেন না কেন, অথবা যদি আপনি ইনফিউশন কন্টিনিউ করেন, তাহলে দেন অ্যাকশন উইয়ার্স অফ বাই বায়ো ট্রান্সফরমেশন।
বায়োট্রান্সফরমেশন। তো একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে এই যে রিডিস্ট্রিবিউশন হয়, রিডিস্ট্রিবিউশন যেখানে যেখানে প্রথমেই এটা তুলে নেয়, যাকে আমরা একটা বলতে পারি ওপিওয়েডের ক্ষেত্রে ফার্স্ট পাস আপটেক, এটা আমাদের মনে রাখতে হবে যে লাংস কিন্তু প্রচুর পরিমাণে যখন আপনি ফেন্টানিল দিলেন, রেমিফেন্টানিল, সুফেন্টানিল, অ্যালফেন্টালিন, এটা কিন্তু তুলে রাখে। এবং এই জন্যে বলা হয় যে ইনিশিয়ালি যে লোয়ারিং অফ ইনিশিয়াল পিক প্লাজমা লেভেল আমি যা আশা করছিলাম তা পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে লাংস খানিকটা তুলে নেয় এবং সেটা আবার কি হয়, রিএন্টার করে, এবং এই যে রিএন্টার করে সেটার কারণে কিন্তু পরে আবার লেভেলটা বাড়ে। এখন এই যে লাংস যে আমরা বলছি যে ফার্স্ট পাস আপটেক একটা হয়, সেটা কিন্তু কমে যাবে। ফার্স্ট পাস আপটেক কমবে যদি আপনি এমন এমন ওষুধ দেন যেগুলো অ্যাডমিনিস্টার করেন যারা লাংস দ্বারা গৃহীত হয়। লাংস দ্বারা গৃহীত হয় কি রকম, কি ওষুধ আছে? লিগনোকেইন। আরেকটা ওষুধ আমি মনে করতে পারি প্রোপ্রানোলল। একজন রোগী প্রোপ্রানোলল পান, হাইপারটেনসিভ রোগী, থিওরিটিক্যালি বলছি, আপনি তার ট্রাকিয়াল রেসপন্স করার জন্য, প্রিভেন্ট করার জন্য লিগনোকেইন ব্যবহার করলেন। আপনি যখন তাকে ফেন্টানিল দিচ্ছেন, আপনি ধরে নেবেন, বুঝবেন যে এই ফেন্টানিল যে পরিমাণে লাংসে ধরে রাখার কথা ছিল সেই পরিমাণে ধরে রাখছে না, আমি একটু হায়ার ডোজ আমি পাবো। সুতরাং আমাদের মনে রাখতে আর কি, আর হচ্ছে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স। মোটামুটি এইসব ওষুধ যখন আমরা অ্যাডমিনিস্টার করি তখন কিন্তু যে আমরা পালমোনারি আপটেক যেটা বলছি সেটা কম হয়, প্লাজমা লেভেল একটু বেশি থাকে। তো মোটামুটি আজকে আমরা 10:03 এই পর্যন্ত একটা পৌঁছলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফার্মাকোকাইনেটিক্স বলতে আমরা যে অংশটা বুঝি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড বায়োট্রান্সফরমেশন অর এক্সক্রিশন। সুতরাং আমার আশা আছে যে পরবর্তী একটা ক্লাসেই আমরা যে অপিওয়েড এর আলোচনা শেষ করব। এবং আমি আগেও যেমন বলেছি যে ফার্মাকোডাইনামিক্স সম্পর্কে তো অল্প কিছু টাচ করা যাবে, কিন্তু ফার্মাকোডাইনামিক্স ইন ডিটেইলস আমরা আলোচনা করব না, কারণ সেগুলো আমার বিশ্বাস যে নিজে এবং যে কোনো একজন বন্ধুর সঙ্গে পড়লেই 90% উপরে নিজে বোঝা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন তাদের, এবং আগামী ক্লাসে অ্যাটেন্ড করবেন। এবং আমি খুব করে শেষবারের মতো বলবো যে আপনাদের যেন ফিডব্যাক আমরা পাই, আমি ফিডব্যাক পেলে আরো বেশি আনন্দ পাবো। এটা আপনারা আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। এটা সবাইকে এই বলে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।